নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। তো রিচটা আবার ডাউন হয়েছে। গত কিছুদিন ধরেই দেখছি যে যে ভিডিওটা নিয়ে এসেছিলাম সেটার রিচ খুবই ডাউন। বর্তমানে 171টা মতো লাস্ট ভিউ এসেছে। এমনটা কেন হচ্ছে জানি না, হয়তো অনেকে বলছে নাকি আমি ইন্ট্রোটা অনেক বড় দিচ্ছি, তাই তাদের গল্প শোনার ইন্টারেস্ট থাকছে না। তো সেই অনুযায়ী আজকের ইন্ট্রোটা আমি খুব একটা বড় করব না, শুধু এইটুকুই বলার যে প্লিজ সাপোর্টটা দেখিয়ে যাও, কারণ তোমাদের সাপোর্টের বেসিসেই কিন্তু আমি আমার যে এই বছরের যে গোলটা আছে সেটা অ্যাচিভ করতে পারবো। তোমরা জানো আমার গোল কি। আমার গোল হচ্ছে ওয়াচ টাইমটা কমপ্লিট করে চ্যানেলটাকে মনিটাইজ করা। তো সেক্ষেত্রে আমি চাইবো যে তোমাদের এরকমই সাপোর্ট যাতে আমি পাই। আর আজকের গল্পটা একটু ডিফারেন্ট। তোমরা জানো আমার চ্যানেলে তোমরা বেশিরভাগই সব ভূতের গল্প পাও, কিন্তু আজকে কোনো ভূতের গল্প নয়। আজকে একটা দুঃসাহস দেখিয়েছি। আজকে শার্লক হোমস ফ্যান ফিকশন আমি করবো, আর এইভাবেই ধীরে ধীরে অনেকগুলো ফ্যান ফিকশন করার ইচ্ছা আছে। তা আজকে এটা দিয়ে স্টার্ট করলাম ফ্যান ফিকশন সিরিজ। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে তো জানো কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু হচ্ছে আজকের গল্প। আমার লেখা শার্লক হোমস ফ্যান ফিকশন দ্য বেল অফ ডেথ গল্প পাঠে আমি প্রিয়ব্রত। শুরু হচ্ছে দ্য বেল অফ ডেথ। লন্ডনের বেকার স্ট্রিটের 221B নম্বর বাড়ির জানলার কাঁচ পেয়ে ধোঁয়া ঠেলে বাইরে যেতে চাইছিল। কুয়াশাচ্ছন্ন বিকেলের ভারী বাতাসে পাইপের ধোঁয়াটা মিলিয়ে যাচ্ছিল ধীরে ধীরে। শার্লক তার আরামকে দাঁড়ায় আচ্ছোয়া হয়ে বসেছিল, চোখ দুটো অর্ধেক বন্ধ, আর তার লম্বা সরু আঙুলের মধ্যে ধরা ছিল পাইপ। আমি ডক্টর জন ওয়াটসন আমার চেয়ারে বসে একটা পত্রিকা পড়ছিলাম, যদিও আমার মন পড়েছিল সম্পূর্ণ অন্যদিকে। সাম্প্রতিক আমাদের জীবনে রহস্যের খুব অভাব। আমি বললাম, শার্লক, আমার মনে হচ্ছে আমরা বিরক্তিকর একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গত 1 মাস ধরে কোনো রহস্যের দেখা নেই, কোনো চিঠি নেই, এমনকি কেউ আমাদের দরজায় কড়া পর্যন্ত নাড়ছে না। তোমার কি মনে হয় না যে লন্ডনের অপরাধ প্রবণতা কমে গেছে? শার্লক চোখ খুলল, তারপর হালকা হাসল, তারপর পাইপের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ওয়াটসন, এটা কেবলই একটি ছদ্মবেশ। পৃথিবী কখনোই অপরাধমুক্ত হয় না, শুধু কখনো কখনো অপরাধীরা একটু বেশি চতুর হয়ে যায়। কিন্তু অপেক্ষা করো, আজকের সন্ধ্যায় আমার মনে হচ্ছে কিছু একটা ঘটবে। আমি তার কথা শুনে হাসলাম। শার্লকের এই আগাম অনুমান করার ক্ষমতা আমাকে বারবার চমকে দিয়েছে, কিন্তু আজকের দিনে তেমন কিছু ঘটবে বলে আমার বিশ্বাস হচ্ছিল না। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি চমকে উঠলাম, আর শার্লক একটুও নড়ল না, যেন সে এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। ওয়াটসন, দরজা খুলে দাও, সে বলল নির্লিপ্ত কণ্ঠে। আমি দরজা খুলতেই দেখি একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। তার মুখ বিবর্ণ, চোখ দুটো ভয়ের ছাপ রেখে গেছে। মাথায় ছিল একটি পুরনো টুপি আর হাতে একটি লাঠি। সে হেঁচকি তুলল, যেন কিছু বলতে গিয়ে আটকে যাচ্ছে। আপনি কি মিস্টার হোমস?
বৃদ্ধ লোকটি কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আমি বললাম, আপনি ভিতরে আসুন। বৃদ্ধ লোকটি ভেতরে ঢুকল। ভারী কোট খুলতে খুলতে একবার তাকালো শার্লকের দিকে। শার্লক তখনও নিজের চেয়ারে আধশোয়া হয়ে বসে আছে, কিন্তু তার চোখ দুটো এখন খুব তীক্ষ্ণ। আপনার পরিচয়? শার্লক জিজ্ঞাসা করল। আমি মিস্টার জোসেফ পার্কিনসন। আমি হোয়াইট চ্যাপেলে থাকি। আমি জানি না আপনি আমাকে সাহায্য করতে পারবেন কি না, কিন্তু আমার স্ত্রী সেই 3 দিন আগে নিখোঁজ হয়েছে। আমি ভ্রু কুঁচকালাম। হোয়াইট চ্যাপেল নামটা শুনলেই আমার মনের মধ্যে একটাই ছবি ভেসে ওঠে, অপরাধ, দুর্বুদ্ধদের আস্তানা, আর সেই অভিশপ্ত নাম জ্যাক দ্য রিপার। শার্লক এবার উঠে বসল। আপনি পুলিশে গিয়েছিলেন? হ্যাঁ মিস্টার হোমস, কিন্তু তারা বলছে আমার স্ত্রী হয়তো নিজেই কোথাও চলে গেছে। কিন্তু আমি জানি সে কখনো এভাবে চলে যেতে পারে না। গত কয়েক মাস ধরে সে ভয়ে ছিল। বলেছিল কোনো এক ছায়া তাকে অনুসরণ করছে। আমি তার কথাকে তেমন গুরুত্ব দিইনি, কিন্তু এখন এখন মনে হচ্ছে সে ঠিকই বলেছিল। আমি বললাম, আপনার স্ত্রী সম্পর্কে কিছু একটা বলুন, মানে সে সামথিং। তার নাম এলিজাবেথ বার্কিন। সে একসময় এক অভিজাত পরিবারের পরিচারিকা ছিল, কিন্তু বিয়ের পর ঘর সংসারেই মন দিয়েছিল। আমাদের ছোট্ট একটা দোকান আছে, আমরা খুব সাধারণভাবে জীবন কাটাই। কিন্তু গত কয়েক মাস ধরে সে অদ্ভুত আচরণ করছিল। রাতে প্রায় ঘুম থেকে উঠে চিৎকার করত, বলতো কেউ যেন জানলার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি কখনো কাউকে দেখিনি, বুঝলেন। শার্লক একটু চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আপনার স্ত্রী নিখোঁজ হওয়ার আগের দিন কি কিছু অস্বাভাবিক ঘটেছিল? হ্যাঁ, সেদিন সে বলেছিল ওরা আমাকে খুঁজে পেয়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম কারা, কিন্তু সে কোনো সদুত্তর দেয়নি। তারপর রাতে সে একদম নিশ্চুপ হয়ে গেল, আর সকালে উঠে দেখি সে নেই। এবার আমি আর শার্লক একে অপরের দিকে তাকালাম। শার্লক বলল, আপনার স্ত্রীর কোনো শত্রু ছিল? আমি জানি না, কিন্তু সে কয়েকবার বলেছিল অতীতের কিছু লোক তাকে খুঁজছে। আমি ভেবেছিলাম ওসব শুধুই কল্পনা হয়তো। শার্লক এবার উঠে দাঁড়ালো, কোট পরতে লাগলো। ওয়াটসন, আমার মনে হচ্ছে আমরা একটা নতুন রহস্যের সন্ধান পেয়েছি। আমি একটু হাসলাম। অবশেষে কিছু একটা তাহলে ঘটল। শার্লক বলল, আমরা এখনই হোয়াইট চ্যাপেল যাব। বৃদ্ধ লোকটি কৃতজ্ঞতার দৃষ্টিতে আমাদের দিকে তাকালো, আর আমিও জানতাম এই রহস্যের গভীরে রয়েছে এক অন্ধকারময় সত্য যা আমাদের অপেক্ষায় আছে। ঘোড়ার গাড়িটি বেকার স্ট্রিটের চওড়া পথ ছেড়ে ধীরে ধীরে লন্ডনের আরও পুরনো সংকীর্ণ অলিগলির দিকে অগ্রসর হচ্ছিল। সন্ধ্যা এখন ঘনিয়ে এসেছে, আর লন্ডনের বাতাসে এক ধরনের
আর্দ্র বিষণ্ণ গন্ধ ভেসে বেড়াচ্ছে। ধোঁয়া, ঘোড়ার বিষ্ঠা, রান্নার পোড়া চর্বি আর কুয়াশার এক বিশ্রী মিশ্রণ। আমি জানলার বাইরে তাকিয়ে দেখলাম রাস্তার ধারে কয়েকজন ভিখারি উবু হয়ে বসে আছে। ক্লান্ত অপরিচ্ছন্ন মানুষজন ছোট ছোট দলে দাঁড়িয়ে নিঃশব্দে কথা বলছে। শার্লক এক দৃষ্টে জানলার বাইরে তাকিয়েছিল। তার চোখের দৃষ্টি চিরচেনা, তীক্ষ্ণ এবং অনুসন্ধানী, যেন শহরের প্রতিটি কোণার রহস্য সে চোখের সামনেই উন্মোচন করছে। পাশে বসে থাকা জোসেফ পারকিন্স কখনো জানলার বাইরে তাকাচ্ছে, আবার কখনো আমাদের দিকে তাকাচ্ছে। লোকটি ভীষণ উদ্বিগ্ন, মুখে গভীর চিন্তার রেখা। আমি শার্লকের দিকে ফিরে বললাম, তুমি কি মনে করো এটি শুধুই একটি সাধারণ নিখোঁজ হওয়ার ঘটনা, নাকি এর ভিতরে অন্য কিছু লুকিয়ে আছে? শার্লক পাইপে একটানা ধোঁয়া টানল, তারপর বলল, ওয়াটসন, এই শহর কখনোই সাধারণ কিছু তৈরি করে না, বিশেষ করে যখন কেউ নিখোঁজ হওয়ার আগে বলে ওরা আমাকে খুঁজে পেয়েছে। এই ওরা কারা? কেন তারা এতদিন অপেক্ষা করলো? এবং সবচেয়ে বড় কথা, এলিজাবেথ পারকিন্স কি সত্যি নিখোঁজ হয়েছে, নাকি সে নিজেই কোথাও পালিয়ে গেছে? আমি চুপ করে গেলাম। শার্লকের যুক্তিগুলো সবসময় ধারালো এবং নির্ভুল। গাড়িটি ধীরে ধীরে থামল। কুয়াশা আচ্ছন্ন রাস্তার ধারে একটি পুরনো গ্যাস ল্যাম্প জ্বলছে। সেই ক্ষীণ আলোয় রাস্তার ইটগুলো কেমন যেন সোনালি হলুদ বর্ণ ধারণ করেছে। আমাদের সামনে একটি ছোট বাড়ি দাঁড়িয়ে আছে, যার জানলাগুলো বন্ধ। দরজার রং পুরনো কাঠের কালচে দাগে ঢাকা। এখানেই, জোসেফ ফিসফিস করে বলল। শার্লক প্রথমে গাড়ি থেকে নামল, তারপর আমি ও বৃদ্ধ আমরা সবাই মিলে দরজার সামনে দাঁড়ালাম। শার্লক একবার দৃষ্টিপাত করল চারপাশে, তারপর বলল, ওয়াটসন, তুমি কি লক্ষ্য করেছ এই এলাকায় লোকজন বেশ সতর্কভাবে চলাফেরা করছে? আমি তাকিয়ে দেখলাম, সত্যি তাই। আশেপাশের কয়েকজন পথচারী আমাদের দিকে তাকিয়েই দ্রুত অন্য দিকে চলে গেল। জানলার আড়ালে পর্দা নড়ে উঠল, যেন কেউ আমাদের দেখছিল কিন্তু প্রকাশ্যে আসতে চাইছিল না। জোসেফ দরজা খুলল, আমরা ভেতরে ঢুকলাম। ঘরটি অন্ধকারে ঢাকা, কেবল এক কোণায় একটি মোমবাতি টিমটিম করে জ্বলছে। আসবাবপত্রগুলো পুরনো, সামান্য ধুলো জমেছে, তবে খুব একটা অগোছালো নয়। বোঝা যাচ্ছে এলিজাবেথ গৃহস্থালির প্রতি যত্নবান ছিলেন। শার্লক ধীরে ধীরে ঘর পর্যবেক্ষণ করতে শুরু করল। তার চোখ প্রতিটি কোণা, প্রতিটি দেওয়াল খুঁটিয়ে দেখছিল। হঠাৎ সে থমকে দাঁড়ালো। আমি এগিয়ে গেলাম। কি হলো? আমি ফিসফিস করে বললাম। শার্লক মেঝের দিকে ইশারা করল। আমি তাকিয়ে দেখলাম একটা ক্ষীণ দাগ। রক্ত? না, রক্তের চেয়ে হালকা কিছু, কেমন যেন বাদামি রঙের দাগ, সামান্য শুকিয়ে গেছে। শার্লক তার আঙুলে একটু ছুঁয়ে দেখল, তারপর নাকের কাছে নিয়ে গন্ধ নিল। কাদার মতো দেখাচ্ছে তো, আমি বললাম। শার্লক মাথা নাড়ল। কাদা নয়, কাদা নয়, এটা কিছু অন্য রকম, খুব অদ্ভুত। সে তার ছোট্ট ম্যাগনিফাইং গ্লাস বের করল। দাগের ওপর ধরে
গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর মৃদু হেসে বলল, ওয়াটসন, তুমি কি জানো এই দাগে এক ধরনের ফসফরাসের গন্ধ আছে? আমি অবাক হয়ে গেলাম। ফসফরাস? হ্যাঁ, সাধারণত এই ধরনের পদার্থ ব্যবহৃত হয় রাসায়নিক পরীক্ষাগারে, অথবা... সে থেমে গেল। আমি জানি যখন শার্লক মাঝপথে থামে তখন তার মাথায় ইতিমধ্যেই একটি সিদ্ধান্ত তৈরি হয়ে যায়। এই দাগের উৎসটা কোথায়? সে ফিসফিস করে নিজেকেই প্রশ্ন করল। তারপর দ্রুত পুরো ঘর ঘুরে দেখল। হঠাৎ সে জানলার কাছে গিয়ে থামল। জানলার কাছে কিছু আঁচড়ের দাগ ছিল, যেন কেউ বাইরে থেকে ভেতরে ঢুকতে চেয়েছিল। শার্লক জানলার নিচের অংশে হাত বোলালো, তারপর হালকা চাপ দিল। জানলাটি একটু নড়ল, তারপর খুলে গেল। ওয়াটসন, দেখো, সে নিচে ইশারা করল। আমি একটু নিচু হয়ে দেখলাম জানলার বাইরে মাটিতে একটি সাদাটে গুঁড়োর মতো কিছু ছড়িয়ে আছে। এটা তো আবারও ফসফরাসের গন্ধ, আমি বললাম। শার্লক মাথা নাড়ল। ঠিক তাই, এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। এখন প্রশ্ন হলো, কেন একজন সাধারণ গৃহবধূর জানলার বাইরে এই ধরনের রাসায়নিক থাকবে? জোসেফ তখনও চুপচাপ দাঁড়িয়েছিল, চোখে মুখে আতঙ্ক। শার্লক তার দিকে তাকালো। মিস্টার বার্কিন্স, আপনি নিশ্চিত যে আপনার স্ত্রী সাধারণ একজন গৃহবধূ ছিলেন? তার কোনো অতীত জীবন ছিল না যা সে লুকিয়ে রাখতে চাইতো? বৃদ্ধ লোকটি ফ্যাকাশে হয়ে গেল, কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিছু জানি না মিস্টার হোমস, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। এলিজাবেথ কখনো নিজের অতীত নিয়ে বেশি কথা বলতো না। শার্লক গম্ভীর মুখে বলল, আমার ধারণা তার অতীতই তাকে এই পরিস্থিতিতে ফেলেছে, এবং এই অতীতের খোঁজ পেতেই আমাদের হোয়াইট চ্যাপেলের আরও গভীরে যেতে হবে। আমি জানলার বাইরে তাকালাম। অন্ধকার ক্রমশ আরও ঘনীভূত হচ্ছে। হোয়াইট চ্যাপেলের সেই কুখ্যাত গলিগুলো আমাদের দিকে হাতছানি দিচ্ছে, আর তাদের গহ্বরে নিশ্চয়ই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, যা এখনও আমাদের অজানা। হোয়াইট চ্যাপেলের গলিগুলো যেন রাতের আধারে আরও সংকীর্ণ হয়ে উঠেছে। বাতাসে এক ধরনের অস্বস্তিকর আর্দ্রতা, যেন শহরটি নিজেই শ্বাসরুদ্ধ হয়ে আছে। কুয়াশার চাদরে ঢাকা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কালো ছায়াগুলো এক মুহূর্তের জন্য স্থির নয়। কখনো তারা ফিসফিস করে, কখনো নিঃশব্দে সরে যায়। আমি আর শার্লক জোসেফ বার্কিন্সকে নিয়ে ধীরে ধীরে সেই রহস্যময় অন্ধকারের দিকে অগ্রসর হচ্ছিলাম। শার্লক কয়েক কদম এগিয়ে গিয়ে থামল, তারপর তার সেই পরিচিত কণ্ঠে বলল, ওয়াটসন, তুমি কি লক্ষ্য করছো আমরা যেখানে যাচ্ছি সেখানকার বাতাস একটু বেশি ভারী? আমি নাক টেনে একটা পরিচিত গন্ধ অনুভব করলাম। ধোঁয়া, কিন্তু পোড়া কিছু নয়। এটা রাসায়নিকের গন্ধ। শার্লক হেসে বলল, সঠিক অনুমান। এই রাস্তা আমাদের ঠিক পথেই নিয়ে যাচ্ছে। আমাদের গন্তব্য ছিল হোয়াইট চ্যাপেলের এক পুরনো পরিত্যক্ত গুদামঘর।
এলিজাবেথের নিখোঁজ হওয়ার সন্ধানে আমাদের অনুসন্ধান যেদিকে গড়িয়েছে তাতে এটি ছাড়া অন্য কোনো সম্ভাব্য স্থান বাকি ছিল না। এলাকাটি কুখ্যাত অপরাধীদের লুকিয়ে থাকার জায়গা হিসেবে পরিচিত এবং শার্লক ইতিমধ্যেই আন্দাজ করেছিল যে এই রহস্যের মূল এখানেই লুকিয়ে আছে। গুদামঘরের কাছে পৌঁছে শার্লক আমাদের থামতে ইশারা করল। বিশাল কাঠের দরজাটি আধখোলা আর ভিতর থেকে মৃদু আলো ফাঁস হচ্ছিল। শার্লক ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফাঁক দিয়ে উঁকি দিল। আমিও তার পাশে গিয়ে দাঁড়ালাম। ভিতরে একটা বিশাল চুল্লির সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে। তাদের মধ্যে একজন মাঝবয়সী মহিলা, পোশাক ধুলো আর কাদায় মাখামাখি। তার ক্লান্ত চোখগুলো আতঙ্কে বড় হয়ে আছে। ইনি তো এলিজাবেথ পার্কিন্স, আমি ফিসফিস করে বললাম। শার্লক ধীর কণ্ঠে বলল, এবং ওরা তার মৃত্যু নিশ্চিত করার জন্য প্রস্তুত। আমি শিহরিত হলাম। আমাদের সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে এক বিশালদেহী পুরুষ ছিল। তার চোখে এক ধরনের ঠান্ডা নিষ্ঠুরতা। সে ধাতব একটা বোতাম ঘুরিয়ে চুল্লির আগুন বাড়াচ্ছিল। আরেকজন লম্বা সরু মুখের লোক তার পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করল, একটা রাসায়নিক তরল যা আগুনকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। আমাদের হাতে সময় ছিল খুব কম। আমি শার্লকের দিকে তাকালাম। আমরা এবার কি করব? শার্লক একটু হাসল, তারপর তার কোটের ভেতর থেকে পিস্তল বের করলো। আমার বিশ্বাস এটি খুব দ্রুত সমাধান করা যেতে পারে। এরপর যেটা ঘটল সেটা এক মুহূর্তের বিস্ফোরণ। শার্লক নিঃশব্দে ভেতরে ঢুকে গিয়ে পিস্তল উঁচু করল। কেউ কিন্তু এক মুহূর্তের জন্যও নড়ার চেষ্টা করবেন না, ওকে? তার কণ্ঠ বিদ্যুতের মতো শত্রুদের শরীরে আঘাত করল। বিশালদেহী লোকটি ঘুরে তাকালো, কিন্তু ততক্ষণে শার্লকের নিশানা ঠিক তার কপালে স্থির হয়ে গেছে। সরু মুখের লোকটি পেছনের দরজার দিকে দৌড়াতে চেয়েছিল, কিন্তু আমি সাথে সাথেই আমার পিস্তল বের করে তার দিকে তাক করলাম। 1 ইঞ্চি নড়লেই আমি কিন্তু গুলি করব, আমি বললাম। এলিজাবেথ পার্কিন্স আমাদের দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। শার্লক তার দড়িগুলো দ্রুত কেটে দিল। আপনি ঠিক আছেন? তিনি মাথা নাড়লেন। আমি জানতাম ওরা আমাকে খুঁজে পাবে, কিন্তু আমি ভাবিনি আপনি আমাকে খুঁজে বের করবেন। বিশালদেহী লোকটি ফোঁস করে উঠল। তুমি জানো না তুমি কাদের সাথে শত্রুতা করছো, মিস্টার হোমস? শার্লক নিঃসংশয় বলল, আমি সব কিছুই জানি। তোমরা এক গোপন রাসায়নিক ল্যাব পরিচালনা করছো, যেখানে অবৈধ অস্ত্র তৈরির জন্য রাসায়নিক বিক্রিয়া পরীক্ষা করা হয়। এলিজাবেথ এখানে একসময় পরিচারিকা হিসেবে কাজ করতেন, কিন্তু তিনি ঘটনাক্রমে এমন কিছু দেখে ফেলেন যা কখনোই তার দেখা উচিত ছিল না। এলিজাবেথ ধীরে ধীরে মাথা ঝাঁকালেন। হ্যাঁ, আমি জানতাম যদি সত্যি প্রকাশ হয়ে যায় ওরা আমাকে হত্যা করবে, তাই আমি লুকিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে খুঁজে পেল। শার্লক এবার বলল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মিস্টার পার্কিন্স আপনাকে খোঁজার দায়িত্ব দিলেন আমাকে, আর আমি এবং ওয়াটসন ইতিমধ্যেই আপনাকে খুঁজে ফেলেছি। আর এটা কিন্তু আমি বলতে পারি যে আমি এবং ওয়াটসন দুজনেই কিন্তু খুব ভয়ঙ্করভাবে ভালো গুলি চালাতে পারি।
এবার সরু মুখের লোকটি মুহূর্তের জন্য তাকিয়ে থাকলো আমাদের দিকে, তারপর হতাশ ভঙ্গিতে হাত তুলল আর তারপর বলল, ওকে, আই উইল সারেন্ডার। শার্লক মৃদু হাসল। বুদ্ধিমান সিদ্ধান্ত। আমরা তাদেরকে পুলিশের হাতে তুলে দিলাম আর এলিজাবেথ নিরাপদে তার স্বামীর কাছে ফিরে গেলেন। গুপ্ত রাসায়নিক চক্রের আস্তানা উন্মোচিত হলো এবং হোয়াইট চ্যাপেলের আরেকটি অন্ধকার অধ্যায় চিরতরে শেষ হয়ে গেল। শার্লক হোমস তার পাইপের ধোঁয়া টানল, তারপর বলল, ওয়াটসন, তাহলে আরেকটি রহস্যের সমাপ্তি। এবার আমরা আবার আমাদের শান্ত জীবনে ফিরতে পারি, অন্তত পরবর্তী কেস না আসা পর্যন্ত। আমি হাসলাম। তুমি নিশ্চিত তো? কারণ আমি নিশ্চিত যে লন্ডন কখনোই অপরাধ থেকে মুক্ত থাকবে না। শার্লক মৃদু হেসে বলল, হয়তো ঠিকই বলেছ। এবার আমি শার্লককে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুমি এতটা কনফিডেন্ট কী করে হলে যে ওই গুদাম ঘরেই এলিজাবেথ বার্কিন্সকে লুকিয়ে রাখা হয়েছে? শার্লক এবার এক প্রশান্তির হাসি হেসে বলল, ইটস এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। শার্লকের এই কথা শুনে আমি এবং শার্লক দুজনেই একসঙ্গে হেসে উঠলাম। আর সেই রাতের নিঃসঙ্গ বাতাসে হোয়াইট চ্যাপেল তার পুরনো অন্ধকারেই ফিরে গেল। কিন্তু এই শহর জানত, যতদিন শার্লক হোমস আছে ততদিন কোনো অন্ধকারই চিরস্থায়ী হতে পারবে না। তো এই ছিল আমার চ্যানেলের আজকের বিশেষ নিবেদন। তোমরা তো জানো, যদি গল্প তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে হবে, আর নিজের বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করতে হবে। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের জন্য তাহলে এইটুকুই। দেখা হবে আবার আগামী সপ্তাহে নতুন কোনো গল্প অথবা নতুন কোনো ফ্যান ফিকশনের সাথে। তাহলে আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। আর ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো এবং সর্বোপরি গল্পে থেকো।